ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এছাড়া সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখেন, যারা স্বাস্থ্য সম্বন্ধে সজাগ থাকতে চান, যারা স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে চান, তারাও ভিডিওটি সম্বন্ধে এই ভিডিওটি থেকে বেশ কিছু তথ্য জানতে পারবেন। রোগটির নাম অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক শব্দ এসেছে অ্যালার্জি থেকে। অ্যালার্জি কথার মানে রিয়াকশানস টু পার্টিকুলার সাবস্ট্যান্স, পার্টিকুলার থিংস। সহ্য হচ্ছে না, চলতি কথায় মানুষ বলে না না ওই লোকটা দেখলেই না অ্যালার্জি হয়, ওকে সহ্য করতে পারি না, আমার গা জ্বালা করে। দ্যাট ইজ অ্যালার্জি। অ্যালার্জি হারমোনিয়াস, ডিসঅ্যাডভান্টেজিয়াস, ডিসিমিলার। গরম সর্ষের তেলে যখন পেঁয়াজ বাটা দেয় তখন দুজনের অ্যালার্জি, কিছু না কিছু রিয়াকশান হবে। এই হলো অ্যালার্জি। অ্যালার্জিক ম্যানিফেস্টেশন মানে তার থেকে যেসব সিমটমগুলো দেখা দেবে, প্রতিক্রিয়া দেখা দেবে, তার নাম অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস। এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস নানা রকম হতে পারে। চর্মরোগ হতে পারে, চামড়ার উপরে বাগানে গেল, তার থেকে গা চুলকাতে আরম্ভ করলো। পুকুরে নেমে মাছ ধরেছিল নোংরা খালে, তার থেকে ওই নোংরা জল থেকে অ্যালার্জি হয়ে গেল। স্কিন নিতে পারলো না। কে নিতে পারলো না? শরীরের চামড়া ওকে সহ্য করতে পারলো না ওই জলটাকে। অ্যালার্জিক স্কিন ডিজিজ আর অ্যালার্জিক ডার্মেটাইটিস। নাকের যে মিউকাস মেমব্রেন সব থেকে সেন্সিটিভ, চোখের যে কনজাংটিভা খুব সেন্সিটিভ। সামান্য ঠান্ডায় নাকের মিউকাস মেমব্রেন কনজেস্টেড হয়ে যায়, ফুলে যায়। একটু ঠান্ডা লাগলে লোকে দেখেছে নাক দিয়ে জল পড়ছে। সামান্য লঙ্কা খেতে গেলে তার ইরিটেশনের নাক থেকে জল পড়ছে। একে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। ইনফ্লামেশন অফ দ্য নোজ, নাক ফুলে যাচ্ছে, নাকের ভিতরের মিউকাস মেমব্রেন ফুলে যাচ্ছে, তাই একে বলা হয় রাইনাইটিস। রাইনাইটিস মানে হলো নাক ফুলে যাওয়া, নাকের ভিতরের মিউকাস মেমব্রেন ফুলে যাওয়া, রাইনাইটিস। টনসিল ফুলে যাওয়া, টনসিলাইটিস। পাকস্থলী ফুলে যাওয়া, গ্যাস্ট্রাইটিস। ডিওডেনাম ফুলে যাওয়া, ডিওডেনাইটিস। ল্যারিংস ফুলে যাওয়া, ল্যারিংজাইটিস। কিছু এক্সেপশন আছে, ল্যাটিন ভাষায় যে নামগুলো সেগুলো ল্যাটিনেই প্রচলিত হয়ে গেছে। যেমন ইউটেরাস ইংরেজি নাম, তার ল্যাটিন নাম হচ্ছে মেট্রা। তো জরায়ু ফুলে গেলে মেট্রাইটিস। টাং ইংরেজি এসেছে কিন্তু তার ল্যাটিন নাম হচ্ছে গ্লোসা, তাই টাং ফুলে গেলে গ্লোসাইটিস। লিভার যেমন ইংরেজিতে লিভার দেওয়া হয়েছে, তার ল্যাটিন নাম হলো হিপার, তাই লিভারাইটিস নয়, হেপাটাইটিস। কিডনি যেমন ইংরেজি নাম, তার ল্যাটিন নাম হচ্ছে নেফ্রা। সো নেফ্রাইটিস, নট কিডনাইটিস নয়। তো রাইনাইটিস, ইনফ্লামেশন অফ দ্য নোজ, অ্যালার্জিক কারণে যখন হচ্ছে তাকে আমরা বলছি অ্যালার্জিক রাইনাইটিস। So what is allergic rhinitis? তার মানে it is the antagonistic relation between the foreign particles and the nasal mucous membrane. নাকের মিউকাস মেমব্রেন বাইরের কিছু জিনিস, গন্ধ, তার স্মেলিং বা হাওয়ায় যে ঘুরছে বেড়াচ্ছে, সেটা নাক দিয়ে তো ঢুকবে ভিতরে অক্সিজেন, তার সাথে যেই নাকে চলে গেল নাকের মিউকাস মেমব্রেনে, আর সহ্য করতে পারছে না, সো নাক ফুলতে আরম্ভ করলো, কনজেশন হয়ে গেল। সেটিতে ন্যাজাল মিউকাস কনজেশন।
বারবার হচ্ছে, এটা প্রায় হতে থাকে। সেই কারণে, যে কারণটা দূর হচ্ছে না, বাড়িতে ফুলের গাছ, সেই ফুলটা থেকে হচ্ছে, কারণ দূর না হলে এই রোগ যায় না। তাই একে বলা হয় রেকারেন্ট অর প্যারক্সিজমাল এপিসোডস, বারবার ফেরত আসে। সো দিজ আর দ্য এপিসোডস অফ নেজাল কনজেশন, ওয়াটারি নেজাল ডিসচার্জ, নাক থেকে জল পড়তে থাকে, অ্যান্ড উইথ স্নিজিং, হাঁচি চলতে থাকে। এর দুই রকম হয়, ডাক্তারিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পেরিনিয়াল, একটা হচ্ছে সিজনাল। কোনো পার্টিকুলার সিজনে হতে পারে, সারা বছর ধরে চলতে পারে। পার্টিকুলার সিজনে হওয়ার কারণ আছে, যেমন এপ্রিল মে জুন মাসে আপেল বাগানে যারা থাকে তাদের হতে পারে। ইংল্যান্ডে আমরা বইয়ে পড়েছি, অনেক আপেল বাগানের মালিকরা পালিয়ে যায় অন্য জায়গায়। আপেল বাগানে আমার দরকার নেই ভাই, আগে বাঁচি। দিস ইজ কল্ড সিজনাল। আমাদের দেশে যেমন ফুল গাছ, কৃষ্ণচূড়া রাধাচূড়ার ফুল সেই সময় প্রচুর হয়। গম কাটার সময় হয় বলে ইংল্যান্ডে এর আরেক নাম হচ্ছে হে ফিভার। হে মানে খড়, ধান গম এসব খড় থেকে অনেকের কাটতে কাটতে হয়ে যায়, তাই অ্যালার্জিক রাইনাইটিসের পুরানো বইয়ে নাম আছে হে ফিভার, খড় থেকে এরকম হয় বলে। তাহলে দুই রকম হয়, একটা হচ্ছে পেরিনিয়াল আর একটা সিজনাল। যেটা সিজনাল সেটা খুব ডেঞ্জারাস, হঠাৎ হঠাৎ করে হয়তো মারাত্মক হয়, আর পেরিনিয়ালটা মোটামুটি একটু কম থাকে। সিজনাল অ্যান্টিজেন্স যেগুলো সিজনে হয় সেগুলো পলেন, ফুলের পরাগ, ঘাস, যখন ঘাসটা মাসে খুব গজিয়ে গেল বর্ষাকালে, কোনো পার্টিকুলার ফুল পার্টিকুলার সিজনে পড়ছে, সেই ফুল থেকে কারো হতে পারে। বসন্তকালে সজনে গাছের ফুল থেকে কারোর হতে পারে, শীতকালে সর্ষে ফুল থেকে কারোর হতে পারে, সর্ষে বাগানের লাগিয়েছে তার হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো কেন, কারণ বলতে পারে। কারণ কী করে জানবো ডাক্তারবাবু, এই সময় আসলেই হয়। আসলে সে বাড়িতে প্রত্যেকবার সর্ষে চাষ করে। সো ফ্লাওয়ার্স, উইডস, আগাছা থেকে হতে পারে, আগাছা, বিভিন্ন রকম গাছ ঘাস, এইগুলো হচ্ছে মেন কারণ। এরা সিজনে অনেক সময় হয়। আমরা যদি বইয়ে দেখব, আমি এই সময় যারা ডাক্তাররা শিখছে তাদের দেখানোর জন্য আমি পড়িয়ে দিচ্ছি যে লাইনগুলো বললাম ঠিক একই কথা বলা আছে কি না। অ্যালার্জিক রাইনাইটিস, দিস ইজ এ ডিজর্ডার ইন হুইচ দেয়ার আর এপিসোডস অফ নেজাল কনজেশন, ওয়াটারি নেজাল ডিসচার্জ অ্যান্ড স্নিজিং, হাঁচি হচ্ছে। ইট মে বি সিজনাল অর পেরিনিয়াল and is due to an immediate hypersensitivity reaction of the nasal mucosa. একটা রিয়াকশন হচ্ছে। সিজনাল অ্যান্টিজেন্স ইনক্লুড পোলেন্স, ফুলের যে কুঁড়ি, রেণু, সূক্ষ্ম সূক্ষ্ম বাতাসে ঘুরে বেড়ায়, খুব ডেঞ্জারাস জিনিস। অনেকে গোলাপ ফুল নিয়ে নাকে শুঁকছে, ব্যাস ঢুকে যাচ্ছে। ফ্রম গ্রাসেস, ঘাস, ফ্লাওয়ার্স, ফুল, উইডস, আগাছা আর ট্রিজ, এসব থেকে হতে পারে। সো পাঞ্জেন্ট ওডার থেকে হতে পারে, খুব উগ্র গন্ধের যেসব পারফিউম বা অ্যাসিড কারখানা পাশে, যেমন উল্টোডাঙায় আমাদের বিধাননগরের ট্রেনে যেতে গেলে অনেক লোকের হাঁচি আরম্ভ হয়ে যায়। ওখানে একটা নাইট্রিক অ্যাসিডের কি ফ্যাক্টরি ছিল, এখন আছে কি জানি না। আগে উল্টোডাঙা বিধাননগর স্টেশনের ট্রেন ঢুকলেই লোকে হাসতে আরম্ভ করত। সো এটা হচ্ছে পেরিনিয়াল, সারা বছর ধরে যেখানে কারখানা রয়েছে, বা মানুষ যেসব কারখানায় আলকাতরা ফ্যাক্টরিতে কাজ করছে, কেরোসিন ফ্যাক্টরিতে কাজ করছে, পারফিউম ফ্যাক্টরিতে কাজ করছে। সো পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস মে বি স্পেসিফিক রিয়াকশন টু সার্টেন অ্যান্টিজেন্স। ঘর বাড়ি নোংরা, বিছানা নোংরা, পরিষ্কার করে না। মাইট এক ধরনের সূক্ষ্ম জীবাণু বিছানার চাদরের মধ্যে থাকে, তোশকের মধ্যে থাকে, কম্বলের মধ্যে থাকে, তার থেকে হতে পারে। সারা বছর ফেলে রেখেছিল মাটকা মেরে, শীতকালে বের করলো, ব্যাস তার ভিতরে রয়েছে ফাঙ্গাস, তার ভিতরে রয়েছে মাইটস, তার থেকে হয়ে গেল রাইনাইটিস। সহ্য করতে পারছে না, শরীরের চামড়া নিতে পারছে না, ডার্মাটাইটিস হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। সো হাউস ডাস্ট, ফাঙ্গাল স্পোর্স, অ্যানিম্যাল ড্যান্ডার, পশু পাখি নিয়ে খুব আদর করছে, বিড়াল নিয়ে শুয়ে আছে, জিভ দিয়ে চাটছে বিড়াল লেগা, কুকুর নিয়ে শুয়ে আছে, আহা আদরের ধন।
কুকুর, বিড়াল, পায়রা, বহু লোক যারা কুকুর বিড়াল পোষে তাদের হতে পারে। সো কেমিক্যাল ইরিটেন্টস হতে পারে। পাঞ্জেন্ট ওডার্স, এই দেখুন বইয়ে লেখা, পাঞ্জেন্ট ওডার্স অর ফিউমস ইনক্লুডিং স্ট্রং পারফিউমস। আমি দেখেছি যে পারফিউমসের অনেক ভ্যারাইটিস আছে। ফ্রেঞ্চ পারফিউমস, খুব দামি দামি কোম্পানি, সব ভালো পারফিউমস। কিন্তু আমাদের দেশে, রাজ্যে আমি দেখেছি মুসলিম সোসাইটিতে এক ধরনের পারফিউম ব্যবহার করে, বিশেষ করে পরবগুলোর আগে, অত্যন্ত ব্যাড স্ট্রং ওডার, ভেরি স্ট্রং ওডার। এইগুলো হতে পারে একটা অনেকটা রোগের কারণ হতে পারে। আর যে আলতান কী যেন বলে নামটা, আতর, ভেরি স্ট্রং ওডার, তুলো দিয়ে আরও রেখে দেয়, আরও সমস্ত জায়গায় গন্ধ ছড়ায়। দ্যাট ইজ ভেরি ভেরি অ্যালার্জিক। নাকের মিউকাস মেমব্রেন সহ্য করতে পারে না, তার মধ্যে মিষ্টতা নেই, কোনো রকম মিষ্টতা নেই, একদম উগ্র গন্ধ, ভেরি পাঞ্জেন্ট ওডার। এটা একটা ভেরি ডেঞ্জারাস কজ অফ মেনি ডিজিজেস। হেডেক পর্যন্ত হতে পারে, মাথা ব্যথা। আমি একটা ভদ্রমহিলাকে সারিয়েছিলাম ফসফরাস দিয়ে, ওই মাথা ব্যথা কিছুতেই কমছিল না। ওই আতর, সবসময় আতর ব্যবহার করতে, স্ট্রং ওডার। রেপার্টরিতে দেখেছিলাম হেডেক, স্ট্রং ওডার ফ্রম, এবং অন্য দু একটা সিমটম মিলেছিল ফসফরাস। সো অ্যালার্জিক রাইনাইটিসের অনেক কারণ। বেশি পলেন, ফুলের রেণু, গন্ধ, ঘাস, আগাছা, কুকুর বিড়ালের মল, বিছানা পরিষ্কার না করা, তোষক, তুলো, এইসব সেন্ট, পারফিউম, ওই আতর, এগুলো খুব বিরাট ফ্যাক্টর। আতর ইজ ভেরি ডেঞ্জারাস। আমি এই প্রসঙ্গে বললাম ধূপ, বহু হিন্দু লোকদের বাড়িতে যে ধূপ দিয়ে সন্ধ্যাবেলায় দিচ্ছে, উগ্র গন্ধযুক্ত ধূপ, সেই তার মধ্যে বসে আছে, তার মধ্যে কাজ করে, ভেরি ডেঞ্জারাস। মৃত্যু কবরের মধ্যে বসে আছে। রামকৃষ্ণ মিশনের এক আশ্রমের এক সাধুকে আমি পেয়েছিলাম, গলায় ক্যান্সার, ধূপ ধুনো দিয়ে একদম তার মধ্যে বিশ্রী উগ্র গন্ধের ওই আতরের মতন, দরজা জানলা বন্ধ করে বসে থাকে, ঠাকুরের নাম করছে, ঠাকুর কিন্তু বাঁচাচ্ছে না, গলায় ক্যান্সার হয়ে যাচ্ছে, ল্যারিংস ক্যান্সার হয়েছিল তার। সো বিজ্ঞান এক জিনিস, ধর্ম অন্য জিনিস, কিন্তু এই জিনিসগুলো মানুষকে ক্ষতি করছে, মানুষ বুঝতে পারছে না অনেক। দিজ আর দ্য স্ট্রং অ্যালার্জিক, ক্ষতিকারক। উগ্র ধূপের মধ্যে খুব পারফিউম থাকে, এবং এই পারফিউমগুলো নার্ভকে ইনভলভ করে, নার্ভকে অ্যাটাক করে, নার্ভকে স্তিমিত করে দেয়, ঝিমিয়ে দেয়। তার মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, ব্রেন ডিজিজ হতে পারে, মেনিয়ার্স ডিজিজ হতে পারে। অডিটরি নার্ভ, যেসব সেন্সরি নার্ভগুলো আছে, অডিটরি নার্ভ, অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভকে নষ্ট করে দেয়, ক্ষতিগ্রস্ত করে স্ট্রং পারফিউমগুলো। সো দিস অ্যালার্জিক রাইনাইটিস ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর ইন অ্যালোপ্যাথিক সায়েন্স। তাদের কিছু ওষুধ দেয়, এটা প্রায় অ্যালোপ্যাথিক প্র্যাকটিস মেডিসিন, পরিষ্কার বলা আছে অ্যান্টি হিস্টামাইন মেডিসিন দিতে হবে, সোডিয়াম ক্রোমোজিলেট নেজাল স্প্রে করতে হবে, গ্লুকোকর্টিকয়েড নেজাল স্প্রে করতে হবে। এছাড়া কোনো রাস্তা নেই। সাময়িক কমে, কখনো সারে, কখনো সারে না। সারে তো না, সাময়িক একটু কম থাকে। অ্যালোপ্যাথিক বইয়ে পরিষ্কার বলা আছে যে এগুলোর কোনো ট্রিটমেন্ট বলতে গেলে নেই। আমরা যদি দেখি, এই একটা বের করলাম, আমি গুগল সার্চ করে দেখিয়ে দিলাম ট্রিটমেন্ট, দেয়ার ইজ নো কিওর ফর অ্যালার্জিক রাইনাইটিস। পরিষ্কার বলা আছে দেয়ার ইজ নো কিওর ফর অ্যালার্জিক রাইনাইটিস, ইট ক্যান বি লেসেন্ড, ইট ক্যান বি ম্যানেজড, বাট ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ ফর অ্যালার্জিক রাইনাইটিস। উই হ্যাভ এনাফ স্কোপ। কেন এনাফ স্কোপ? বিকজ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল. Homeopathy treats the entity of a man as a whole. Homeopathy treats the internal man. এটাই তো ইমিউনিটি ট্রিটমেন্ট, এটাই তো রেসিস্ট্যান্স পাওয়ার বাড়ানোর ট্রিটমেন্ট। তাই নাকের মিউকাস মেমব্রেনকে ঠিক ফুলে গিয়েছিল, তাকে সাময়িক কমানোর জন্য আমি স্প্রে করতে দিলাম, তো সাময়িক কমলো, যে কারণ তো দূর হলো না। পারফিউম তো সে ব্যবহার করছে, ঘাসের বাগানে তো সে যাচ্ছে, কুকুর নিয়ে শুয়ে থাকছে সে। তাহলে তার বডির ইমিউনিটি বাড়াতে হবে, তার সেন্সিটিভিটি বাড়াতে হবে,
রিয়াকশনারি ক্যাপাসিটি অফ দ্য ভাইটাল ফোর্স বাড়াতে হবে। তাতে চিকিৎসা করতে হবে রোগীটাকে, রোগীর ভাইটাল ফোর্সকে, রোগীর ভাইটাল প্রিন্সিপলকে। তার মানে পুরো রোগীর কেস টেকিং করে টোটালিটি ভিত্তিক ওষুধ দিতে হবে। আজকাল হোমিওপ্যাথিক ঔষধ কোম্পানিগুলো এই জিনিস আরম্ভ করেছে অ্যালোপ্যাথি কায়দার ব্যবসা করার জন্যে। এই বাতের জন্য এই মলম লাগাও, চর্মরোগের জন্য এই মলম লাগাও, এই স্প্রে করো, দি সেম ফর্মুলা, ব্যবসায়িক ফর্মুলা। আসল হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীকে কেস টেকিং করে পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে হবে, সিমটোমেটিক ট্রিটমেন্ট। দিস পেশেন্ট রিকোয়ার্ড সোডিয়াম ক্লোরাইড। আমাদের যে ডাক্তার বন্ধুরা কেস টেকিং করে বলছিল টি অক্সিডেন্টালি আসছে, কিন্তু কেস টেকিংয়ের ভিতরে ঢুকতে হবে, রোগীকে কথা শুনতে হবে মন দিয়ে, সিমটম বের করতে হবে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। একটা গান আছে, সব কথা বলা যায় না, কিছু কিছু চোখের ভাষা বুঝে নিতে হয়, তেমনি রোগীর ভাষা বোঝার চেষ্টা করতে হবে। তা নাহলে রুটিন কেস টেকিং করলে ওষুধ আলাদা হয়ে যাবে। এই রুটিন কেস টেকিংয়ে ওনারা বলছিলেন থুজা, এই ড্রিমস অফ ডেড পারসনস, পেঁয়াজ সহ্য হয় না, আরও কিছু সিমটম দেখে আঁচিল টাচিল আছে। অন ফাইন স্ক্রুটিনি আই হ্যাভ অবজার্ভড দি পেশেন্ট রিকোয়ার্স সোডিয়াম ক্লোরাইড বিকজ chili patient, chili, D there for salt, D there for salt, bathing prepares for a long time and there is fear of robbers. All symptomatology go in favor of natramur and natramur is the choice of medicine. So, bhasha case taking বা superficial case taking করলে you won't get the correct medicine. The correct medicine comes only after close observation, your sincere observation, your attention in observation from your sound senses, তা না হলে সম্ভব না। So I do believe this patient will be cured by natramur, and it is better to prescribe in 50 millisiemens scale of potency to avoid the aggravation. So I have given sodium chloride 1, 2, 3, 4, that means 0/1, 0/2, 0/3, 0/4, etc. And I do believe the patient will be cured. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারমিশনে ভিডিওটি দিলাম। রোগী পাঠিয়েছে আমার খুব প্রিয় ছাত্র, ইলামবাজারের, বীরভূমের ইলামবাজারের ডক্টর অভিজিৎ অধিকারী। অভিজিৎ বারবার করে বলে দিয়েছে ভিডিওটি দিতে, তাই আমি ভিডিওটি দিলাম। নতুবা আজকের খুব ভিডিও কম দিচ্ছি, শারীরিক এবং মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই বলে। তো অভিজিতের অনুরোধ আমি রাখলাম, আশা করি অভিজিৎ সুস্থ হবে, খুশি হবে, সরি।